আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ রাতের ডায়েরির আরেকটি ভীতিকর পর্ব নিয়ে আমি আবারও হাজির হয়েছি। এই পৃথিবীতে এমন কিছু অভিজ্ঞতা আছে যা চোখে দেখা যায় না, কিন্তু মনে গভীর ছাপ ফেলে। ভয়, অন্ধকার আর রহস্য, এই তিনটি মিলে গড়ে ওঠে এমন কিছু ঘটনা যা যুক্তির বাইরে। অনেকে লোকলজ্জা বা কুসংস্কারের ভয়ে এসব অভিজ্ঞতা চেপে যান, আর ঠিক সেই সব গোপন সত্যই রাতের ডায়েরি আপনাদের সামনে তুলে ধরে। এমন অনেক বাস্তব গল্প আমরা শুনেছি, যেখানে কেউ দেখেছেন অদৃশ্য কিছু, কেউ অনুভব করেছেন অচেনা উপস্থিতি, আবার কেউ আজও রাতে ঘুমাতে পারেন না সেই স্মৃতির ভয়ে। আপনিও কি কখনো এমন কিছু অনুভব করেছেন, নাকি শুনেছেন কাছের কেউ এমন ভয়ঙ্কর কাহিনী বলতে? জিন, আত্মা, কবরস্থান নাকি পুরনো ভাঙা বাড়ি? কোন ধরনের গল্প শুনতে আপনি বেশি পছন্দ করেন? কমেন্টে জানাবেন অবশ্যই। আর আপনি কোন জেলা থেকে শুনছেন সেটাও লিখতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা আমাদের পাঠাতে পারেন। ইমেইল ও হোয়াটসঅ্যাপ ভিডিওর নিচে দেওয়া আছে। আপনার পরিচয় গোপন রাখা হবে ইনশাল্লাহ। তাহলে চলুন আজকের ভয়ের দরজাটা একটু খুলে দেই। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ সব ভয় কল্পনা নয়, কিছু ভয় বাস্তব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনবো চমৎকার কিছু লোমহর্ষক অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনের ঘটনাগুলো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো বরাবরই অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। বিষয়টা এমন, যখন একটা মানুষের দেহের মধ্যে রুহ থাকে, তখন আমরা সবাই সেই মানুষটাকে পছন্দ করি, তার সাথে হাসি ঠাট্টা এবং গল্প তামাশা করতে চাই। কিন্তু যখন ওই একই মানুষের দেহ থেকে রুহটা বের হয়ে যায়, তখন সে আমাদের জন্য হয়ে যায় মৃত লাশ মাত্র। তখন তার উপস্থিতি আমাদেরকে ভয় পাইয়ে দেয়। আর যদি তার নিথর ওই দেহের মধ্যে হালকা প্রতিক্রিয়াও হয়, তাহলে আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তাই দম ঘরের এবং অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো খুব লোমহর্ষক হয়ে থাকে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওর জন্য প্রথমে যে ইমেইলটি সিলেক্ট করেছি, সেটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে এক ভাই। তার নাম মোহাম্মদ শরীফ। ভাইয়ার সম্পর্কে আমরা বিস্তারিত এবং ঘটনার সম্পর্কে তার ইমেইল থেকে জানব। তাহলে চলুন আর দেরি না করে, কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের ইমেইলটি পড়ি। মোহাম্মদ শরীফ ভাই তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আশা করি মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন আর আপনার পরিবারকেও ভালো রেখেছে। সবসময় এমনই ভালো থাকুন, এটাই আমার কামনা। ইমরান ভাই, আমার নাম মোহাম্মদ শরীফ। আমি ঢাকার কেরানীগঞ্জে থাকি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা ঘটেছিল আমার চেনা পরিচিত এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে। আমি সঙ্গত কারণে সে যে জায়গায় কাজ করত সেই জায়গার ঠিকানা বলছি না, তবে তার নাম শফিক মিয়া। তিনি যখন অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজে প্রায় 1 বছর পার করছিলেন, তখন তার সাথে এই ঘটনাটি ঘটেছিল, যা আজ আমি শেয়ার করব। তার বয়স আনুমানিক 32 থেকে 35-এর ভিতরে হবে। যাই হোক, আমি ঘটনাটা শফিক মিয়ার কাছ থেকে শুনেছিলাম। আর কথা না বাড়িয়ে ঠিক সেভাবেই ঘটনাটা বলি, যেভাবে আমি তার কাছে শুনেছিলাম। বলছেন শফিক মিয়া, সালটা ছিল 2003, সময়টা ছিল রাতের। সচরাচর আমার সাথে আমার হেল্পার আরিফ থাকতো, কিন্তু আরিফের ব্যক্তিগত কিছু কাজের কারণে আরিফ আর সেই দিন আমার সাথে ছিল না। আমি একাই একটি লাশ অ্যাম্বুলেন্সে বহন করে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। গ্রামের মানুষ লাশের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব লাশ পৌঁছে দিতে হবে। এমনিতে আমার বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। অবশ্যই দোষটা আমার নয়, হাসপাতাল কর্তৃপক্ষের। তারাই কাগজপত্র করতে করতে দেরি করেছিল। আমি আল্লাহর নাম নিয়ে লাশটা গাড়িতে করে রওনা দিয়ে দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। শুরুতেই রাস্তায় আমি কোনো জনমানব দেখিনি। সচরাচর ওই সময় রাস্তায় এতটাও নীরব থাকার কথা নয়, তবে কি আর করার, কাজ তো করতেই হবে। গাড়ির পেছনে লাশ ছিল, সামনের সিটে আমি একা বসা। চারপাশে গাছপালা ছিল। রাতের অন্ধকারে এক একটা গাছপালা যেন এক একটা দানবের মতো আমাকে ভয় দেখাচ্ছে। যদিও আমার কাজের তখন 1 বছর প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভয় এমন একটা জিনিস যে ভয়ের অভিজ্ঞতা আপনার যতই হোক না কেন, কখনোই একেবারে মন থেকে মুছে ফেলতে পারবেন না। আর আমি একা কোনো লাশ পৌঁছে দিয়েছি এমন খুব কম হয়েছে। আমি গাড়ি চালাচ্ছিলাম আর বারবার আয়নাতে পেছনের দিকে দেখছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল, তবে আমার মনে এক অজানা ভয় বারবারই উকি মারছিল। তারপরে আল্লাহর ওপর ভরসা করে পথে এগিয়ে চলছিলাম। আমি এগিয়ে চলছিলাম, যদিও মাঝে সাঝে একটা গাড়ির দেখা পাওয়া যেত, কিন্তু যতই পথ এগিয়ে সামনে যাচ্ছিলাম, ততই গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলো। আর আশেপাশের ঝোপঝাড় থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মনের মধ্যে এমনিতে ভয় ছিল, এর মধ্যে এরকম পরিবেশ আমার ভয়কে আরো বেশি উৎসাহ দিচ্ছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ইঞ্জিন থেকে একটা গটগট শব্দ এসে গাড়িটা থেমে গেল। আমি ইঞ্জিন চেক করার জন্য গাড়ি থেকে টর্চ হাতে করে বাইরে নামলাম। বাইরে নামার পর আমার অনুভব হলো চারপাশের জঙ্গলের মতো পরিবেশ আরো বেশি নীরব হয়ে গেছে। আর কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না।
আমার খুব ভয় লাগছিল তখন। তারপরেও ইঞ্জিন থেকে কিসের শব্দ বের হয়েছিল তা দেখার জন্য ইঞ্জিনের কাছে গেলাম। হঠাৎ আমি শুনতে পেলাম ঝোপঝাড়ের কাছ থেকে কেমন যেন ঝনঝন আওয়াজ আসছে। আর শুধু ঝনঝন আওয়াজ নয়, বরং কেউ যেন হাঁটছে এরকম পায়ের শব্দ শুনতে পেলাম। ভাবলাম হয়তো কেউ এসেছে, এভাবে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। যতদূর দেখতে পারছিলাম সবকিছুই জনমানব শূন্য ছিল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম হয়তো কোনো জঙ্গলি জানোয়ার দৌড়ে পালিয়েছে। তাই ওই বিষয়টাকে পাত্তা না দিয়ে ইঞ্জিন চেক করতে শুরু করি। সবকিছু চেক করে দেখলাম ঠিকঠাক আছে, কোনো টেকনিক্যাল ইস্যু বা অন্য কিছুই হয়নি। আবার গাড়িতে গিয়ে উঠে বসলাম। এমন সময় আমার মনে হলো গাড়ির পেছন দিকটায় নড়াচড়া হয়েছে, যেখানে লাশ রাখা ঠিক সেইখানে। আমার সরাসরি পেছনে তাকানোর সাহস হচ্ছিল না, তাই আয়নার দিকে তাকিয়ে পেছনের দৃশ্য দেখলাম। সবকিছু ঠিকঠাক ছিল, তাই আল্লাহ ভরসা করে আবার গাড়ি স্টার্ট দিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রথম স্টার্টে গাড়ি চলতে শুরু করলো। আমার সাথে ঘটা এই ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার জন্য ভয়ঙ্কর ছিল। আমি গাড়ি চালাতে থাকি। কিছুক্ষণ পর আমার কানে খুব হালকা হালকা গুনগুনের আওয়াজ এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তায় কোনো জায়গায় দূরে কোথাও গান বাজনা হচ্ছে, যার আওয়াজ খুব ধীরভাবে আমি পাচ্ছি। কিন্তু বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলেও আমি সেই আওয়াজ, সেই গুনগুন এখনো শুনতে পারছিলাম। অর্থাৎ সেটা অন্য কোনো জায়গা থেকে আসছিল না, বরং আমার গাড়ির পেছন থেকে আসছিল। আমি গাড়ি চালাতে চালাতে পেছন দিকটায় খেয়াল করে আওয়াজটা আরো ভালোভাবে শুনতে চাইলাম। তখন আমি শিওর হয়ে গেলাম যে আওয়াজ গাড়ির পেছন থেকে আসছে, কিন্তু এত হালকা যে কি গুনগুন করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। আমি নিজের মনকে মিথ্যা সান্ত্বনা দিতে শুরু করলাম। ভাবলাম আমার মনের ভুল, আর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিলাম। 2 থেকে 1.5 মিনিট পর আমার চলন্ত গাড়ির জানালায় কেউ একজন টোকা দিল। টোকাটা বাম পাশ থেকে এসেছিল। এইবার আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা শিহরণ নেমে গেল। ভয়ে আমি গাড়ি থামিয়ে দিলাম, আর ওদিকে জানালার বাইরে আলমারি দেখতে শুরু করলাম, কিন্তু কেউ ছিল না। আর তাছাড়া অবাক করা ভয়ঙ্কর বিষয় হলো, চলন্ত গাড়িতে কিভাবে কেউ টোকা দেবে? এটা তো খুব কঠিন একটা কাজ। এবার আমার মনের মধ্যে আরো ভয় বেশি জোরাদার হলো। আমি তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করলাম। তখন আমার শরীরের শিরা উপশিরায় ভয় দৌড়াচ্ছিল। গাড়ির গতি আমি বাড়িয়ে দিলাম। কয়েক কিলোমিটার রাস্তা পার হয়ে আসার পর গাড়িটা আবার থেমে গেল। এবার আর ইঞ্জিন থেকে কোনো আওয়াজ আসেনি, এমনিতেই হঠাৎ করে গাড়ি থেমে যায়। এবার গাড়ি থামায় আমার কিছুটা রাগ উঠে যায়, আর নিজেকে অসহায় মনে হতে শুরু করে। আমি যতই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি লাশটা পৌঁছে দিতে, ততই বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছিলাম। এবার গাড়ি যেখানে থেমেছে সেই জায়গার নীরবতা ও ভয়ঙ্কর পরিবেশ আগের চাইতে আরো বেশি ছিল। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে আবার ইঞ্জিন চেক করতে শুরু করি। ভয় তো লাগছিলই। ইঞ্জিন চেক করার সময় আমার অনুভব হলো যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর আমাকে দেখছে। এমন অনুভব হওয়ার সাথে সাথেই পেছন দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই অবস্থা দেখে আমি আর বাইরে থাকার সাহস করতে পারলাম না। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে বসলাম আর স্টার্ট দিতে শুরু করলাম, কিন্তু এবার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি বারবার চেষ্টা করছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পার হয়ে যাওয়ার পর গাড়ি অবশেষে স্টার্ট নেয়। তারপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো। মনে হলো গাড়ির পেছন থেকে কেউ নড়াচড়া করছে। মনে হচ্ছিল যেন লাশটা নড়ে চড়ে উঠলো। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু সব ঠিক ছিল। লাশটা নিজের জায়গায় নিথর হয়ে পড়ে আছে, সবকিছু নিজ নিজ জায়গায় আগের মতো। আমি তখনও গাড়ি চালাচ্ছিলাম। নিজেকে সান্ত্বনা দিলাম যে এগুলো আমার মনের ভুল। আমি খুব ক্লান্ত আর ভয়ে আছি, তাই উল্টাপাল্টা কথা মনে আসছে। আমার গাড়ি কখনো চলমান ছিল। আমার অবস্থায় আমি দেখলাম কেউ একজন মনে হলো রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে, তবে তাকে অস্পষ্ট দেখা যাচ্ছিল। হেডলাইটের আলোতে আবছা আবছা দেখছিলাম। এমন দেখার পর আমি সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলাম। তারপর সামনে ভালো করে তাকালাম, কিন্তু এখন আর কাউকে দেখা যাচ্ছে না। সবকিছু ফাঁকা সামনে, দূর দূর পর্যন্ত কেউ নেই। এটা দেখে আমি নিশ্চিত ছিলাম যে কেউ না কেউ সেখানে ছিল, কিন্তু গাড়ি থামানোর পর কেউ নেই। আমি আগের চাইতে আরো বেশি জোরে গাড়ি চালাতে শুরু করলাম। আমি ভিতরে অস্বস্তি কাজ করছিল। এতক্ষণ যাবৎ আমার সাথে যা হচ্ছে তা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না, সেটা আমি বুঝে গেছি। গাড়ি চালাতে শুরু করলাম আরো স্পিডে। আশপাশের গাছপালা আর বাঁশঝাড় থেকে অনবরত বিভিন্ন ধরনের আওয়াজ আসছিল, যেগুলো আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। আওয়াজগুলো কখনো এমন ছিল যেন গাছের ডাল ভেঙে পড়ছে, পাখিরা চেঁচামেচি করছে, আবার শিয়াল ও কুকুরের একত্রে ডাক। সবচাইতে ভয়ঙ্কর ছিল পায়ে হাঁটার শব্দ। চলন্ত গাড়ি থেকে আমি পায়ে হাঁটার শব্দ পাচ্ছিলাম, কখনো খুব দূর থেকে তো কখনো একদম কাছ থেকে। বারবার আয়না দিয়ে পিছনের দৃশ্য দেখতাম, মনে হতো যেন লাশটা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু খুব ভালো করে যখন দেখতে যেতাম তখন সবকিছু একদম স্বাভাবিক দেখা যেত। আমি মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম, নিজেকে অনবরত সান্ত্বনা দিচ্ছিলাম, যদিও আমার মন সেই সান্ত্বনাগুলো মানতে নারাজ। কিন্তু কি আর করতাম, সবকিছু উপেক্ষা করে কোনো রকম এগিয়ে যাচ্ছিলাম। কোনো রকম আমি সে ভয়ঙ্কর রাস্তাটা পার করে যেতে যাচ্ছিলাম। আমার খুব ভয় লাগছিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হলো কোনো কিছুর সাথে জোরে ধাক্কা খেয়েছে গাড়িটা।
আমি গাড়ি তৎক্ষণাৎ থামিয়ে নিচে নামলাম টর্চ হাতে, কিন্তু গাড়ির সামনে কোনো কিছুই ছিল না, না কোনো জঙ্গলি পশু আর না কোনো গাছের ডাল অথবা মানুষ। টর্চ লাইটটা গাড়ির চাকার দিকে মেরে দেখলাম চাকার নিচ থেকে রক্তের ছাপ শুরু হয়ে রাস্তার সামনের দিকে চলে গেছে। হেডলাইটের আলো আর টর্চের আলো সামনের দিকে মেরে দেখলাম রক্তের ছাপ সামনে যেতে যেতে প্রায় 4-5 ফুট দূরে গিয়ে একদম থেমে গেছে। মনে হচ্ছিল যেন গাড়ির নিচে কোনো কিছু চাপা পড়েছে, যার রক্ত সামান্য দূরে গিয়ে উধাও হয়ে গেছে। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। এবার আমার কাছে গাড়ির ভেতর এবং বাহির দুটাই খুব ভয়ঙ্কর লাগছিল। গা ছমছমে এক পরিবেশের মধ্যে আটকা পড়ে গেছি। জানি না এই অদ্ভুত ঘটনা আর কতক্ষণ চলবে আমার সাথে। গাড়ি চালাতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার দেখলাম রাস্তার মাঝ বরাবর ছায়ার মতো কিছু একটা ধীর গতিতে হেঁটে যাচ্ছে। হেডলাইটের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল, শুধুমাত্র ওই ছায়াটা ছাড়া। মনে হচ্ছিল হেডলাইটের আলো ওই ছায়ার এপাশ ওপাশ ভেদ করে যাচ্ছে। ভাবলাম আবার কোনো মানুষ নাকি। হর্ন বাজালাম যাতে শেষ হয়ে যায়, কিন্তু হর্ন বাজানোর পর সেই ছায়াটা সামান্য সময়ের জন্য একবার গাড়ির দিকে তাকালো, তারপর সামনের দিকে তাকিয়ে ভ্যানিশ হয়ে গেল। ভয় আমার পিলে চমকে উঠল। মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছিলাম। সেই ছায়াটা ভ্যানিশ হওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের পিছনে ঝাঁকুনি শুরু হলো। সেখান থেকে খটমট আওয়াজ আসছিল, মনে হচ্ছিল কোনো জিনিস নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। ভাবলাম এই ঝাঁকুনির কারণে আবার লাশটা পড়ে গেল নাকি। ঝাঁকুনিটা প্রচন্ড ছিল না, আবার নিজে নিজেই থেমে গেল। আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া নয়, বরং লাশকে সহি সালামতে ঠিকঠাক ভাবে পৌঁছে দেয়া। না চাইতেও আমাকে গাড়ি থামিয়ে নিচে নামতে হলো লাশটা ঠিক আছে কিনা দেখার জন্য। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দরজা খুললাম। আমার হাত বেয়ে এমন ভাবে ঘাম ঝরছিল যেন মাত্র হাত ধুয়ে এসেছি। দরজা খোলার পর সবকিছু স্বাভাবিক দেখলাম। লাশটা নিজের জায়গাতে ছিল, কিন্তু লাশের উপর যে কাপড়টা ছিল সেটা নিচে পড়ে আছে। ভেতরে তো বাতাস যাওয়ার কোনো রাস্তা ছিল না। আর আমার মনে আছে লাশের ওপরে আমি কাপড়টা দিয়ে নিজ হাতে ঢেকে দিয়েছিলাম। তাহলে এখন প্রশ্ন হলো কাপড়টা পরলো কিভাবে? আমি তাড়াতাড়ি কোনো রকম আবার কাপড়টা দিয়ে লাশটা ঢেকে দরজা লাগিয়ে দিলাম। আমার সিটে চলে গাড়ি চালাতে শুরু করলাম। এবার সিটে বসার পর আমার মনে হলো কেউ খুব কাছ থেকে অনবরত আমাকে দেখছে। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আবার একটি সমস্যা দেখা দিল। রাস্তার সামনে একটা গাছের ডাল পড়েছিল, যেটা সরানোর পর গাড়ির সামনে নেওয়া যাবে, কিন্তু আমি গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আবার না নামলে ডালও সরানো যাবে না। উপায় না দেখে আমাকে অবশেষে নামতে হলো। আমি ডালটা সরানোর আপ্রাণ চেষ্টা করছিলাম। এমন সময় মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয়ে আমার পা কাঁপছিল। আমি তাড়াতাড়ি গাড়ির দিকে চলে আসছিলাম। এমন সময় একটি চাপা আওয়াজ শুনতে পেলাম, দাঁড়াও, যেও না। এই আওয়াজটা খুব হালকা আসছিল, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি তারপরেও গাড়িতে উঠে বসলাম। ভাবলাম এখান থেকে ফিরে যাব। আমি ওই আওয়াজটা ভোলার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার মাথার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে। আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করলাম। আমার মনে হলো রাস্তার দুই পাশের গাছগুলো অনেকটা কাছে চলে এসেছে। মনে হচ্ছে রাস্তার উপরে উঠে যাবে এমন অবস্থা। গাড়ি চালাতে চালাতে আরো খেয়াল করলাম রাস্তা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা শীতের সময় ছিল না যে কুয়াশার কারণে এমন দেখা যেতে পারে। হঠাৎ সেই ছায়াটা একবার আমার চলন্ত গাড়ির ডান দিকে চলে যাচ্ছিল, কখনো বাম দিকে, আবার কখনো আয়নায় তাকিয়ে দেখতাম গাড়ির পেছনে। আমার বুঝতে বাকি ছিল না যে এটা খারাপ কোনো জিনিস। মনে মনে বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম। মনে হলো লাশটা কেউ যেন টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে। আমি ভয়ে ভয়ে সিটের পাশে থাকা ছোট্ট জানালা দিয়ে লাশটা দেখার চেষ্টা করলাম। এবার আমি যে অবস্থা দেখলাম তাতে আমার পিলে চমকে উঠল। আমি দেখলাম লাশটা নিচে পড়ে আছে, সাথে সাথে আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি আর লাশটা ওঠানোর জন্য গাড়ি থেকে বের হওয়ার সাহস করতে পারছিলাম না, কিন্তু প্রচন্ড অন্ধকার ছিল চারিদিকে। লাশটা যে স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে শুধু সেটাই বুঝতে পারছিলাম, তবে নিচে পড়ে কোন অবস্থায় আছে তা দেখতে পারছিলাম না। টর্চ মেরে দেখার সেই সুযোগ ছিল না, কারণ টর্চটা তখন জ্বলছিল না। মোবাইলের লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু মোবাইলও বন্ধ হয়ে গেল। না চাইতো আমাকে গাড়ি থেকে নেমে লাশের কাছে যেতে হলো। দূর দূর পর্যন্ত কোনো আলো দেখা যাচ্ছিল না। তবে আমি প্রায় গ্রামের রাস্তায় এসে পড়েছিলাম, এটা ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু কোন জায়গায়ও একটি বাড়ির মধ্যে আলো দেখতে পেলাম না। এতটাই গ্রামের কাছাকাছি এসে পড়েছিলাম যে বাড়িঘর দেখা যাচ্ছিল। এবার বাইরে বের হয়ে আমার কাছে মনে হলো যে বাতাসটা খুব ঠান্ডা। আমি এদিক ওদিক আর বেশি না তাকিয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। অন্ধকারে যা দেখলাম তা দেখার পর আমার মুখ দিয়ে জোরে এক চিৎকার বের হয়ে গেল। আমি দেখলাম স্ট্রেচারের উপর লাশটা রাখা আর উপর চাদর দিয়ে ঢাকা আছে, কিন্তু একটু আগেও আমি দেখেছি লাশটা স্ট্রেচারে ছিল না, তাই ভেবেছিলাম নিচে পড়ে গেছে, কিন্তু এখন এসে দেখি লাশ নিজের জায়গায় আছে। আমি তাড়াতাড়ি ধাপ করে দরজা লাগিয়ে দিলাম আর দৌড়ে সিটের দিকে যাচ্ছিলাম। তখন আমার গাড়ির হেডলাইটগুলো বন্ধ হয়ে গেল, কিন্তু আমি গাড়ির মধ্যে বসে পড়লাম। এবার গাড়ির মধ্যে বসে পড়ার পর আমার এমন একটা জিনিসের কথা মনে পড়লো যা আমার মাথাটা একদম ঘুরিয়ে দিয়েছিল।
আমার মনে পড়লো যে আমি তো রাস্তার মাঝখানে গাছের ডাল সরাতে না পেরে আবার উল্টো রাস্তা ধরেছিলাম। ভেবেছিলাম ফেরত চলে আসব। তাহলে আমি কিভাবে এই গ্রামের রাস্তায় এসেছি? এই জিনিসটা আমাকে অনেক ভাবিয়ে তুলল। আমার মনে হয় আমি ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। কিছুতেই মনে পড়ছিল না যে আমি আবার কিভাবে রাস্তায় এসেছি। ভয়ে আমি অনবরত ঘামতে শুরু করলাম। গাড়ি স্টার্ট দিচ্ছিলাম কিন্তু নিচ্ছিল না। হঠাৎ আমার কি মনে হলো, আমি গাড়ি থেকে নেমে ওই বাড়িগুলোর দিকে হাঁটা শুরু করলাম। বাড়িগুলো খুব একটা দূরেও ছিল না। কিছু সময় হাঁটার পর এক বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু দরজা খুলল না। আরেকটু হেঁটে অন্য একটা বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু এবারও কোনো সাড়া পেলাম না। এভাবে কমপক্ষে 4-5টা বাড়ির দরজায় টোকা দিয়েছি। দরজা খোলা তো দূরের কথা, কেউ শব্দ পর্যন্ত করেনি। এমনকি সেই বাড়িগুলোর মধ্যে কোনো আলো ছিল না। খুব অদ্ভুত লাগলো আমার এই বিষয়টা। আমি হতাশ হয়ে গাড়ির দিকে ফিরে আসছিলাম। এমন সময় আমি প্রচন্ড বিকট একটা শব্দ পেলাম। শব্দটা আমার অ্যাম্বুলেন্সের কাছ থেকে আসছিল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছিলাম, কারণ লাশের যদি কিছু হয় তাহলে পরিবারের কাছে কি জবাব দেব। দৌড়াতে দৌড়াতে অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখি লাশ রাস্তায় পড়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি দেখলাম লাশটার মুখে অদ্ভুত হাসি। ওই হাসি আমার শির দ্বারা বেয়ে এক শিহরণ নামিয়ে দিল। যখন আমি লাশটা আবার স্ট্রেচারে ওঠানোর জন্য স্পর্শ করলাম, তখন আমার ভয় 10 গুণ বেড়ে গেল। কারণ এই মৃত লাশের শরীরটা একদম স্বাভাবিক তাপমাত্রার। জীবিত মানুষের শরীরের তাপমাত্রা যেমন থাকে ঠিক তেমন। শুধু শরীর স্পর্শ করলে কেউ বুঝতে পারবে না যে এটা একটা মৃত মানুষ। আমি যখন ওই লাশটা ধরছিলাম তখন আমার হাত পা কাঁপছিল। আমার সম্পূর্ণ শরীরে যেন কারেন্ট লেগেছে। খুব কষ্ট করে উঠিয়ে দরজা লাগিয়ে দিলাম আর গিয়ে সিটে বসলাম। সিটে বসতে না বসতেই হেডলাইট এবং ইঞ্জিন আপনা আপনি চালু হয়ে গেল। আমি সাথে সাথে গাড়ি স্টার্ট দিলাম। আল্লাহর নাম নিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে মোটামুটি কিছু সময় ভালোভাবে রাস্তা চলছিলাম, কিন্তু হঠাৎ হেডলাইটের আলোতে আমার চোখে একটা দৃশ্য ধরা পড়ল। দেখলাম ওই ছায়াটা কখনো রাস্তার এপাশ থেকে ওপাশ আমার গাড়ি ভেদ করে চলে যাচ্ছে, আবার কখনো গাছের ডালে উঠে যাচ্ছে, কিন্তু আমি গাড়ি থামালাম না। হঠাৎ আমার চোখের সামনে ওই ছায়াটা হেডলাইটের আলো থেকে উধাও হয়ে গেল। ছায়াটা উধাও হয়ে যাওয়ার সাথে সাথে আমার গাড়িটা ভারী হয়ে গেল। গতি কমে গেল। মনে হচ্ছিল গাড়ির উপরে হয়তো কেউ ভারী পাথর রেখে দিয়েছে, তাও আবার বিশাল আকৃতির। তখন আর আমার ভয় নিয়ন্ত্রণে থাকলো না। আমি এবার চাচ্ছিলাম গাড়ি আর লাশ রেখে শুধু নিজের প্রাণ নিয়ে পালিয়ে যেতে। ব্রেকে চাপ দিলাম, কিন্তু গাড়ি ব্রেক হচ্ছিল না। আমি খেয়াল করলাম গাড়িটা আমার নিয়ন্ত্রণে নেই। ইতিমধ্যে লাশের জায়গা থেকে একটা স্পষ্ট উচ্চ ভাষার কণ্ঠস্বর ভেসে এলো। সেটা নারী কণ্ঠ ছিল নাকি পুরুষ কণ্ঠ তা আমি জানি না, কিন্তু প্রচন্ড ভয় করছিল। সেই শব্দ বলছিল, বলেছি না যেও না, এটা আমাদের রাস্তা, তোমার ইচ্ছায় আসলেও যাবে আমার ইচ্ছায়। এতটুকু মনে আওয়াজটা থেমে গেল আর ভয়ে আমার বমি চলে এলো। চলন্ত গাড়িতে আমি জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলাম। গাড়িতে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু গাড়ি নিজ গতিতে চলছিল। ভয় সীমা ছাড়িয়ে যাচ্ছিল। হঠাৎ গাড়িটা সরাসরি জনের দিকে যেতে শুরু করলো। আমি শুধু চুপচাপ করে বসে বসে দেখছিলাম। তবে একবার গাড়ির দরজা খোলার চেষ্টা করেছি, কোনো মতে দরজা খুলছিল না। আমি বারবার চেষ্টা করেছিলাম নিজেকে বাঁচানোর। এক পর্যায়ে সেই ফসলের জমিতে গাড়ি থেমে যায়, দরজা আপনা আপনি খুলে যায়। আমি আর কিছু না ভেবে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। নেমে যেতেই দেখি দরজার সামনে না শেষে চাঁদে কি পড়ে আছে। দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের দরজার সামনে গিয়ে দেখি দরজা খোলা, স্ট্রেচার ফাঁকা, লাশটি গাড়িতে ছিল না। আমি আবারও সিটের সামনে আসলাম। তখন যে দৃশ্য নিজের চোখে দেখলাম তা দেখে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমি দেখলাম সেই ফসলি জমিনের মাঝখানটা মাঠের মতো জায়গায় পরিণত হয়েছে। শত শত সাদা জামা পরিহিত কালো কালো মানুষ জানাজার নামাজ পড়ছে, আর সামনে খাটিয়ার ওপর আমার অ্যাম্বুলেন্সের লাশটা রাখা। লাশটা শুয়েছিল না, বরং বসেছিল। আর তাদের ইমাম যে ছিল, অর্থাৎ যে নামাজ পড়াচ্ছিল, সে দেখতে ঠিক আমার মতো, তবে গায়ের রং বিদঘুটে কালো। এতটুকু দেখার পর আমি মাগো বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে তা আমি জানি না, তবে জ্ঞান ফিরে আমি দেখি সেই লাশের পরিবারের বাড়িতে শুয়ে আছি। আর তাদের কাছ থেকে জানতে পারি যে তারা আমাকে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ফজরের সময় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছিল। লাশ নাকি গাড়ির ভেতরে ছিল, আর আমি গাড়ির দরজার সামনে পড়েছিলাম। সকালে মানুষ যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক আমাকে দেখে আর আশপাশের মানুষ ডাক দেয়। সেখান থেকে একজন ওই লাশের মুখ চিনে তাদের পরিবারের মানুষকে খবর দেয়, আর তারা এসে লাশ নিয়ে যায়। আমাকেও নিয়ে আসে। আমার যখন জ্ঞান ফিরছিল, তখন আমার সম্পূর্ণ শরীর ব্যথায় জড়ো জড়ো হয়ে গিয়েছিল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল, আমি উঠতেও পারছিলাম না। তখন লাশের পরিবারকে অনুরোধ করলাম আমাকে কোনো মতে হাসপাতালে পৌঁছে দিতে। তারা আমাকে বলল যে আমার শরীরটা একটু ভালো হলে দিয়ে আসবে, কিন্তু রাতে আমি যে অবস্থায় পড়েছিলাম সেগুলো মনে পড়ায় একদণ্ড এখানে থাকার সাহস হচ্ছিল না। আমি জোরাজুরি করতে শুরু করলাম, তাই তারা রাজি হয়ে আমাকে সেদিন সকালেই গাড়িসহ হাসপাতালে নিয়ে এলো। এরপর টানা 3 মাস আমি কাজে যাইনি, তাই সেখান থেকে আমার চাকরিটা হাতছাড়া হয়ে যায়। তবে চাকরির হাতছাড়া হওয়ার পর
আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজে যাওয়ার সাহস হয়নি আমার জীবনে এই ঘটনা একটা চরম শিক্ষা ছিল। সেদিন আল্লাহর অশেষ মেহেরবানির কারণে হয়তো আমি বেঁচে ফিরেছি। ইমরান ভাই, এই ছিল আমার পাঠানো অ্যাম্বুলেন্স ড্রাইভারের ভৌতিক ঘটনা। আমি দেখেছিলাম যখন তিনি আমাকে এই ঘটনাটি বলছিলেন তখনও তার ঘাম ছুটছিল। তিনি আসলে এই প্রচন্ড ভয়ের মুখোমুখি হয়েছিলেন। ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। আমি অপেক্ষায় থাকবো আপনার কণ্ঠে আমার পাঠানো এই ঘটনাটি শোনার জন্য। আশা করি অবশ্যই আমার ইমেলটি সিলেক্ট হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। এখন আমরা চলে যাব আজকের ভিডিওর শেষ ভয়ের দিকে। শেষের ঘটনার জন্য আমরা যে ইমেলটি সিলেক্ট করেছি সেটি আমাদেরকে পাঠিয়েছেন জামালপুর থেকে একজন ভাই। তিনি তার নাম ও যেখানে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাস্থলের নাম প্রকাশে অনিচ্ছুক। আর আমাদের জন্য বরাবরই আপনাদের গোপনীয়তা সবার আগে। ধরে নিই ভাইয়ের নাম জামাল, তবে তিনি জামালপুরেই থাকেন, এটা সত্য। জামাল ভাইয়ের ঘটনা আমরা তার পাঠানো ইমেল থেকেই জানব। জামাল ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি নাম আর ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে আমি জামালপুরে থাকি। আপনি আমার ইমেল সিলেক্ট করে একটি ছদ্মনাম দিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। আমি একজন ইন্টার পাস, তবে অভাবের কারণে আর পড়া এগিয়ে নেওয়া হয়নি। যাই হোক, আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সবসময় আপনার চ্যানেলের ঘটনাগুলো শুনি, আমার খুব ভালো লাগে। আমার সাথে অনেক ঘটনা ঘটেছে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় এসে, কিন্তু পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কাজ তো করতে হবে। আর আমি শুধু ড্রাইভিংটাই ভালো জানতাম। আর এক বিপদের সময় এই কাজটা পেয়েছিলাম। তখন থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভিং করতে করতে আজ বহু বছর পার হয়ে গেছে এই পেশায়। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি আমার জীবনের প্রথম ভৌতিক ঘটনা এই পেশায়। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। বলছেন জামাল ভাই, সালটা ছিল 2005। তবে অ্যাম্বুলেন্সের পেশায় আসার আগে 3 বছর আমি ট্যাক্সি চালিয়েছিলাম। যখন ট্যাক্সি চালাতাম তখন আমার মাথায় কোনো চিন্তা ছিল না, কারণ ট্যাক্সি নিয়ে রাস্তায় এক জায়গায় দাঁড়ালেই যার প্রয়োজন সে আমার কাছে আসতো। আমার আর কারো কাছে যেতে হতো না। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিলে সে টাকা পরিশোধ করে নেমে যেত। কিন্তু যখন থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় গেলাম তখন ঠিকই আমার মাথায় চিন্তা ঢুকে গেল। কারণ অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশাটা শুধুমাত্র একটা পেশা নয়, বরং গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষের জীবন মরণের বিষয় জড়িয়ে আছে এর সাথে। যে কোনো জায়গায় যাত্রীকে আনতে হলে সবসময় দ্রুত গতিতে যেতে হতো। যখনই কল আসতো তখন 2 মিনিটও দেরি করার কোনো সুযোগ ছিল না। আর কাজটা এমন যে কারো বারবার বলার আশায় বসে থাকা নিজের বিবেকের কাছে দায় হয়ে যেত। কল পেলেই সেখানে ছুটে যেতে হতো। প্রতিটা কল মানেই হলো এক একটি জীবনের মৃত্যুর সঙ্গে লড়াই করা। আমি অ্যাম্বুলেন্স খুব সুন্দরভাবে চালাতে পারতাম। যে কোনো এমার্জেন্সি কেস খুব সুন্দরভাবে সম্পন্ন করতাম। এজন্য আমার কাজের প্রতি সবাই সন্তুষ্ট থাকতো। আমি এক হাসপাতালের জন্য কাজ করতাম না, বরং আমার কন্ট্রাক্ট অনেক হাসপাতালের সাথেই ছিল। শ্রোতাদের মনে এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে আমি যেহেতু ভয় পেয়েছি আর আমার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে এ পেশায়, তাহলে আমি কেন ট্যাক্সি ড্রাইভিং এর পেশায় ফিরে যাই না? এর প্রধান আর একমাত্র কারণ ছিল মনের শান্তি। যখন আমি কোনো রোগীকে, চাই দিন হোক বা রাত, হাসপাতালে দ্রুত পৌঁছে দিতে পারতাম আর পরে জানতে পারতাম যে ওই রোগীর প্রাণ বেঁচে গেছে, এই বিষয়টি আমার মনে এক প্রশান্তি বয়ে আনতো। এমন প্রশান্তি আমি কোনো কিছুতেই পেতাম না। শুধুমাত্র এই কারণেই আমি অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশাটা এত ভৌতিক ঘটনার পরেও ছাড়তে পারি না। একজন ডাক্তার যখন লম্বা সময় রোগীর অপারেশন করার পর সাকসেস হয়, তখন ওই ডাক্তারের মনে যে প্রশান্তি অনুভব হয়, কোনো রোগীকে সময় মতো হাসপাতালে নিয়ে আসতে পারলে আমারও একই প্রশান্তি লাগে। আমি আমার পেশাকে ডাক্তারি পেশার চাইতে কম মনে করতাম না। আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স চালাতাম। অ্যাম্বুলেন্সের মালিক যিনি ছিলেন তিনি বাংলাদেশে থাকেন না। আমি সবসময় গ্রাম থেকে শহরের রোগী নিয়ে যেতাম। এর বাইরে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া নিষেধ। প্রায় 6-7 মাস হয়ে গিয়েছিল আমি কাজ করছি। অনেক মানুষের কাছে আমার নাম্বার ছিল, শুধু হাসপাতালের ডাক্তারদের কাছেই নয়, বরং সাধারণ মানুষের কাছেও। আমার অ্যাম্বুলেন্সটা কিছুদিন যাবত অনেক সমস্যা দিচ্ছিল। প্রচন্ড আওয়াজ করত আর মাঝে মাঝে গাড়িটা চালাতে অনেক সমস্যায় পড়তে হতো আমাকে। আমার চেনা পরিচিত অনেকেই আমাকে বলল যে অ্যাম্বুলেন্সটা ঠিক করে নিতে, নয়তো একদিন রোগী নিয়ে বিপদে পড়তে হবে। সমস্যা নিয়ে কোনো রকম গাড়িটা দিয়ে কাজ করছিলাম, কারণ অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে না হলেও একদিন আমার কাজ বন্ধ দিতে হবে। আর কোন সময় না কোন সময় এমার্জেন্সি কেস এসে পড়ে তা জানা সম্ভব নয়। তাই আমি চাচ্ছিলাম না যে কেউ আমাকে কল দিয়ে ফিরে যাক। কিন্তু গাড়িটা ঠিক করানোটাও অনেক জরুরি হয়ে গেল। বেশিরভাগ কেসগুলো রাতে আসতো, দিনের বেলা কাজের চাপ একটু কম থাকতো। অ্যাম্বুলেন্সের যিনি মালিক ছিলেন তিনিও আমাকে বলতেন যে অ্যাম্বুলেন্সটা সারিয়ে নিতে তিনি আমাকে সারানোর টাকা পাঠিয়ে দেবেন। এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম আর অ্যাম্বুলেন্সের মালিক আমাকে অনুমতি দিল অ্যাম্বুলেন্স শহরের মধ্যেও নিতে পারবো, তবে সারানোর জন্য। আমি কাজ করতে থাকলাম আর ভাবলাম যে কোনো এক সকালে ভোরে অ্যাম্বুলেন্স সারাতে নিয়ে যাব। আর যতক্ষণ অ্যাম্বুলেন্স সারানোর কাজ চলবে ততক্ষণ অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে থাকবো। কারণ যেহেতু আমি একজন ড্রাইভার, তাই জানি যে মেকানিকরা গাড়ি ঠিক করানোর সময় কত 2 নম্বরই করে। মাঝে মাঝে ভালো জিনিস খুলে পুরনো জিনিস লাগিয়ে দেয়।
সামনে দাঁড়িয়ে না থাকলে সেগুলো গাড়ি চালানোর অনেকদিন পর বোঝা যায়, তাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। যেহেতু অ্যাম্বুলেন্স চালাই, তাই বারবার সারাতে এসে সময় নষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এই ভেবে আমি একদিন কাজ শেষে আমার মামার বাড়ির দিকে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলাম। মামা আমাদের পাশের গ্রামে থাকতো। আমাদের বাড়ি থেকে মামার বাড়ির আশপাশে সুযোগ সুবিধা বেশি ভালো ছিল। আমাদের বাড়িতে যদি গাড়ি নিয়ে যেতাম আর সকালে সারাতে আনতাম, তাহলে সময় বেশি লাগতো, আবার সুবিধাও ভালো নাও পেতে পারতাম। তাই সেই দিন কাজ শেষ করে রাতের বেলায় মামার বাড়িতে রওনা দিই। মামার বাড়ির বিবরণটা একটু দিয়ে নেই। মামার বাড়ির সামনে একটা রাস্তা ছিল। রাস্তাটা খুব বেশি চওড়া না, হাঁটার রাস্তার মতো। দুই পাশে বাড়ি ছিল আর মাঝখানে রাস্তা। সে বাড়িগুলো পেরিয়ে রাস্তার আরো সামনে একটা খোলা জায়গা ছিল, যেখানে গাছপালা দিয়ে পরিপূর্ণ ভরাট ছিল। আমি যখন মামার বাড়ির সে রাস্তায় পৌঁছে গেলাম, তখন মামার গলা শুনলাম। কারোর সাথে ঝগড়া লেগেছে। তাড়াতাড়ি গাড়িটা সেই রাস্তায় দাঁড় করালাম। ভাবলাম, কে আবার আমার মামার সাথে ঝগড়া করছে, তাকে ছাড়া যাবে না। রাস্তায় গাড়িটা দাঁড় করানোর পর শুধু একজন মানুষ চলাচলের মতো জায়গা বাকি ছিল। আমি সামনে এগোতে থাকলাম আর কথাবার্তা শুনতে লাগলাম। ঝগড়াটা লেগেছিল এই রাস্তা নিয়ে। আগের দিন সকালে কি যেন একটা ট্রাক্টর দাঁড় করে রেখেছিল রাস্তায়, আর অন্যজনের ট্রাক্টর নিয়ে সে আর তার জমিতে যেতে পারেনি সেদিন। এতে করে তার ফসলের জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যে ট্রাক্টর রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল, সেই ট্রাক্টরের মালিক তখন সেখানে ছিল না। এক কথায় দুই কথায় এটা নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায়। তারপর সবাই মিলে তর্কাতর্কি করে সিদ্ধান্ত গ্রহণ করে যে কেউই এই রাস্তায় কোনো ধরনের গাড়ি বা বাইক দাঁড় করাতে পারবে না। হয়তো নিজেদের বাড়ির সামনে রাখবে, নয়তো ওই সামনের খোলা মাঠে রাখবে। আমাকে দেখে মামা বলল, তুই আবার ঝগড়ায় জড়াস না। আমি দাঁড়িয়েছিলাম, তাই এমন সময় এক লোক এসে বলল, যে রাস্তা নিয়ে তো মারামারি, সেই রাস্তায় কোনো পাগল যেন এখনই আবার অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রেখেছে। কেমন মাথা মোটা মানুষ। এই কথাটা শুনে আমি কিছুটা লজ্জিত হয়ে গেলাম, কারণ গাড়িটা আমার ছিল। আমি তাড়াতাড়ি বললাম, আসলে গাড়িটা আমার, আমি জানতাম না যে এখানে গাড়ি দাঁড় করানো নিয়ে আগে থেকে ঝগড়া লেগে গেছে। আমি ঝগড়ার মাঝখানে এসেছিলাম, তাই বুঝে উঠতে পারিনি। আমি এখনই আমার অ্যাম্বুলেন্সটা সরিয়ে নিচ্ছি। এই বলে আমি আমার মামার দিকে তাকালাম, ইশারায় জিজ্ঞাসা করলাম, কোথায় অ্যাম্বুলেন্স দাঁড় করাবো। এমনই সময় আমি বাস দিয়ে মামার বাড়িতে আসতাম। মাঝে মাঝে বন্ধু বান্ধবের বাইক দিয়ে আসতাম, কখনো অ্যাম্বুলেন্স দিয়ে আসিনি। তাই মামা বুঝতে পারছিলেন না কোথায় অ্যাম্বুলেন্স পার্ক করব। কিছুক্ষণ পর মামা আমাকে বলল, আমাদের বাড়ির পেছন দিয়ে বাম পাশে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে একটুখানি সামনে গেলে একটা বড় গাছ দেখতে পাবে। সেই গাছ থেকে আরেকটু সামনে গেলে আরো বড় একটা গাছ দেখবে। সেই গাছটার সামনে অনেক জায়গা আছে, আজ রাতের জন্য সেখানে পার্ক করো। আমি মামার কথা মতো সাথে সাথে অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে সেখানে যেতে শুরু করলাম। যদিও এর আগে আমি কখনো ওই দিকটা যাইনি। মামার কথা মতো ওই বাম দিকের রাস্তা ধরে একটুখানি এগোনোর পর একটা গাছ দেখলাম, কিন্তু সেখানে পানি জমেছিল। ভাবলাম হয়তো মামা এই জায়গার কথা বলেননি, আরো সামনে যেতে হবে। তবে আমার মাথায় এটা ভালোভাবে ছিল যে এমন কোনো জায়গায় গাড়ি দাঁড় করানো যাবে না যেখানে গাড়ি দাঁড় করালে অন্য গাড়ি বা মানুষ চলাচল করতে সমস্যা হয়ে যাবে। আমি মামার বলা সেই জায়গায় খুঁজতে খুঁজতে গ্রাম থেকে কিছুটা সামনে চলে গেলাম। যেতে যেতে আমার চোখে পড়লো একটা সরকারি লাইট জ্বলছে, বড় একটা খাম্বা, আর খাম্বার উপর লাইট। সেখানেই চোখে পড়লো একটা খালি জায়গা। তাড়াতাড়ি সেখানে নিয়ে গেলাম, নিয়ে গাড়িটা দাঁড় করালাম। সামনে একটা দেয়াল ছিল। দেয়াল দেখে আমি ভেবেছি হয়তো দেয়ালের অপর পাশে বাড়ি ঘর হবে, তবে অন্ধকারের চাইতে আরো ভালো দেখা যায়। লাইটের আলো বেশিটা ছড়ায়নি। গাড়িটা পার্ক করার সাথে সাথে এক মধ্যবয়স্ক লোক দৌড়ে এসে আমাকে ধাক্কা মারলো। ধাক্কা মেরে বলতে লাগলো, বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে, তুমি তো বাচ্চার উপর গাড়ি উঠিয়ে দিলে। এটা শুনে আমার আর মাথা ঠিক রইল না, সাথে সাথে হাত পা কাঁপতে শুরু করলো। আসার সময় আমি দেখেছিলাম রাস্তায় ছোট বড় পাথর আছে। এক দুইবার ওই পাথরের সাথে গাড়ি ঝাঁকুনি খেয়েছিল, কিন্তু সেটা যে কোনো বাচ্চা ছিল তা আমি বুঝতে পারিনি। বুঝতে পারবোই বা কিভাবে? আমি তো এই রাস্তায় বাচ্চাই দেখলাম না। তারপরও লোকটা যেভাবে বলছিল সেটা দেখে আমার ভয় আর বাদ মানলো না। আমার সাহস হচ্ছিল না যে গাড়ির নিচে তাকিয়ে দেখার বাচ্চার অবস্থা কি হয়েছে। আমি বললাম, ভাই, আমি তো কোনো বাচ্চা দেখিনি, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। এই বলে কাঁপতে কাঁপতে চাকার দিকে তাকালাম। তারপর আমার রাগ উঠে গেল, কারণ কোনো বাচ্চাই ছিল না গাড়ির নিচে। কোনো রক্তের ছাপ বা কোনো বাচ্চার নাম নিশানাও নেই, অর্থাৎ কোনো বাচ্চা আমার গাড়ির নিচে পড়েনি। এবার আমি ধমকের সুরে লোকটিকে বললাম, আরে মিয়া, এই রাতের বেলা আমার সাথে আপনি ঠাট্টা করছেন নাকি? কোথায় বাচ্চা? আপনার চোখে কি মাথা খেয়েছে? আমার তো মনে হয় আপনি নেশা পানি করে এসেছেন। ভালো করে চোখ মেলে দেখুন, এখানে কোনো বাচ্চা নেই। লোকটি টায়ারের দিকে তাকালো, দেখলো আসলে আমি কোনো বাচ্চার উপর গাড়ি উঠাইনি, সেখানে কোনো বাচ্চা নেই। লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত কণ্ঠে বলল, ভাই, আমি দূর থেকে দেখলাম আপনার গাড়ির নিচে একটা বাচ্চা পড়ে গেছে, এজন্যই তো হন্তদন্ত হয়ে ছুটে এলাম। কিন্তু এখন তো আসলে কোনো বাচ্চা দেখছি না, আমার ভুল হয়ে গেছে। আপনি রাখবেন না, আমাকে মাফ করে দেন। আমি বললাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি তো ভেবেছিলাম আমার হাতে কিভাবে এরকম কাজ হয়ে গেল। কলিজার পানি শুকিয়ে ফেলেছেন একেবারে। তারপর লোকটা বলল, আমি আবারও দুঃখিত, কিন্তু তুমি যে জায়গায় গাড়ি দাঁড় করিয়েছো এটা তো কোনো ধরনের গাড়ি দাঁড় করানোর জায়গা নয়। তুমি কি জানো না এখানে দেয়ালের পিছনে কি আছে? আমার সাথে এরকম কোনো কিছু আগে ঘটেনি,
তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, না আমি তো কিছু জানি না, এখানে কি? লোকটি বলল, এই দেয়ালের পেছন থেকে শ্মশান শুরু হয়। ব্যাপারটা আমি এখন বুঝতে পারছি যে আমি চেয়ে দেখছিলাম তোমার গাড়ির নিচে একটা বাচ্চা পড়েছে, আর সে বাচ্চা চিৎকার করছিল। সে আসলে কোনো বাচ্চা ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো পশু ছিল না, সেটা নিঃসন্দেহে কোনো খারাপ জিনিস ছিল। আমি তার কথা শুনে প্রথমে কিছুটা হাসলাম, তারপর রেগে গিয়ে বললাম, আপনি কি আমাকে পাগল মনে করেন? আমি ওইসব খারাপ জিনিস টিনিসে বিশ্বাস করি না। আর আপনি তো আমাকে কত কথা শুনিয়ে দিলেন, আমাকে একদম চমকে দিয়েছিলেন। লোকটার ব্যবহারে আমার কিছুটা রাগ হয়েছিল, তাই আমিও তাকে অপমান করার চেষ্টা করছিলাম। এমন সময় লোকটা আমাকে হাতের ইশারা দিয়ে পিছনে তাকাতে বলল। আমি তার ইশারা অনুযায়ী পিছনে তাকালাম। পিছনে বলতে গাড়ির পিছনে না, বরং লোকটার পিছনে। সেখানে 3টা লোক শুয়েছিল। দেখে আমি একদম চমকে গেলাম, কারণ একটু আগেও এখানে কেউ ছিল না। হঠাৎ করে কিভাবে 3টা লোক এসে এখানে শুয়ে রইল আর আমি দেখলামও না। আমি তাকে বললাম, হয়তো নেশা পানি করে এখানে এসে পড়ে গিয়েছে, আমরা দেখতেও পারিনি। এটা বলে লোকটা আর আমি ওই 3টা লোকের কাছে গেলাম। তাদের বুক আর চেহারা মাটির দিকে ছিল, পেট ওপরের দিকে। প্রথমে আমি পা দিয়ে একটা হেলান দিলাম, কিন্তু উঠল না। তারপর হাত দিয়ে নাড়ালাম, ডাকলাম, তারপরও কোনো সারা শব্দ নেই। যখন আমি হাত দিয়ে ওই একটা লোকের গায়ে স্পর্শ করেছি, তখন দেখলাম একদম ঠান্ডা তার শরীর। মদ খেলে সাধারণত শরীর গরম হয়ে যায়, আর জীবিত মানুষের শরীর সাধারণত গরম থাকে, কারণ শরীরের মধ্যে সবসময় রক্ত নিয়মিত চলাচল করতে থাকে। মানুষের শরীর ঠান্ডা নিস্তেজ তখন হয়ে যায় যখন তার মধ্যে আর প্রাণ থাকে না। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় এসে এতটুকু আমি ভালোভাবে জানতাম। মাঝে মাঝে এমার্জেন্সিতে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিতে হতো আমাকে, তাই এসব বিষয় সম্পর্কে সামান্য জ্ঞান আমার ছিল। শরীরটা এমন ঠান্ডা দেখে আমি তাকে সোজাভাবে উল্টালাম। তারপর যে দৃশ্য দেখি সেটা দেখে আমার রীতিমতো ঘাম ছুটে যায়। নড়ানোর সময় আমি অনেক মানুষের খুব বিভৎস অবস্থা দেখেছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আসার পর শুরুর দিকে আমার অনেক অসুবিধা হতো। ওইসব যখন অবস্থা দেখে আমার নিজের অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে এগুলোর সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি দেখলাম ওই লোকটার চেহারার অংশ একদম থেতলে গেছে, অর্থাৎ চেহারা নেই, আবার কপালের অংশের খলিটাও নেই। এটা দেখে আমার খুব অস্বস্তি লাগলো। লাশটা এমন ভয়ের পর ছিল যে দেখে মনে হচ্ছিল বড় বড় পোকামাকড় বুকের ভেতর আর খোলের ভেতর থেকে সবকিছু খেয়ে ফেলেছে। ওই লাশটাই দেখছিলাম, এমন সময় পাশে থাকা লোক দুটো নড়াচড়া করতে শুরু করলো। একটা লোক উঠে বসলো। তখন আমি যা দেখলাম তা দেখার পর আমার যেন নিজেরই দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। যে লোকটা উঠে বসেছিল সেই লোকটাও একদম এরকম অবস্থাতে ছিল, মনে হচ্ছিল তাকেও ভেতর থেকে পোকামাকড় খেয়ে ফেলেছে। এবার আমার ভয়ের অবস্থা খারাপ হয়ে গেল। এই জিনিসগুলো আনুমানিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়েছিল। আমি এগুলো হচ্ছেটা কি বলে পিছনে লোকটার দিকে তাকালাম। যে লোকটা আমাকে ইশারা দিয়ে এই 3 জন লোককে দেখিয়েছিল সে আর আমার পিছনে ছিল না, উধাও হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো সে ওই অবস্থা দেখে ভয় পেয়েছে আর আমাকে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়েছে। তবে আমি তার দৌড়ে পালানোর কোনো আওয়াজ পাইনি। আরো ভয়ঙ্কর বিষয় যেটা আমি খেয়াল করলাম তা হচ্ছে শুয়ে থাকা ওই 3টা লোকের মধ্যে দ্বিতীয়বার যে লোকটি উঠে বসেছিল সেই লোকটির জামা কাপড় একদম হুবহু ওই লোকটির মতো ছিল যার সাথে আমি কথা বলছিলাম, যে আমাকে বলেছিল যে আমি এক বাচ্চার ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়েছি। ভয় আমার গলা শুকিয়ে আসছিল। আমি তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড় দিলাম। বাড়ির সামনে এসে দেখি অ্যাম্বুলেন্সের ভিতর 3-4 জন লোক। একটা লোকের মাথা ছিল না, সে ড্রাইভিং সিটের পাশের সিটে বসেছিল। ড্রাইভিং সিটে একটা ছোট বাচ্চা বসেছিল। সেই বাচ্চাটার একটা হাত কাঁধ থেকে কোনো রকম শরীরের সাথে ঝুলে আছে। আরেকজন তাদের মাঝখানে অস্পষ্ট দেখা যাচ্ছে। গাড়ির পেছন থেকে ওই লোকটা আসছিল যাকে আমি সর্বপ্রথম দেখেছিলাম। এখন তার অবস্থা অন্যরকম দেখা যাচ্ছিল। তাদের সবার শরীর ফ্যাকাশে ছিল, যেমনটা মৃত মানুষের শরীরের রং হয়ে যায়। ঠোঁটগুলো কালো কালো। এক একজনকে দেখে আমার অবস্থা তো এবার প্রচন্ড খারাপ। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছিল, আর গাড়ির বাইরে থাকা ওই লোকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম যে আমার সাথে খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। যাকে আমি আগে দেখেছিলাম আর যাদেরকে এখন দেখছি তারা কেউই মানুষ নয়। আমি বুঝতে পারছিলাম যে কোনো মতেই এখন আর অ্যাম্বুলেন্স নিয়ে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। মা গো বাবা গো বলে চিৎকার করতে করতে আমি গ্রামের দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে গ্রামের কিছু বাড়িঘর দেখা যাচ্ছিল। দূর থেকে দেখলাম কিছু মানুষ বাড়ি থেকে বের হয়ে আসছে। আমার মামার ঝগড়া তখনও চলছিল। তারা এখনো সুরাহা নিয়ে কথা বলছিলেন। আমি প্রথম সারির বাড়িগুলোতে যাওয়ার পরপরই বেহুশ হয়ে পড়ে যাই। শেষবার আমি চোখে অন্ধকার দেখছিলাম, আর গ্রামের কিছু লোক আমার দিকে ছুটে আসছিল। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি মামার বাড়িতে। আমার চারপাশে লোকজন ভিড় করে আছে। আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা। সবাই আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি হয়েছে, কেন অজ্ঞান হয়ে গেলাম, কেন দৌড় দিয়েছিলাম, কেন চিৎকার করেছিলাম। আমার মামা সবাইকে চুপ করিয়ে বলল, আগে ওকে নিজেকে সামলাতে দাও, তারপর জানা যাবে। এখন এত প্রশ্ন করে ব্যতিব্যস্ত হয়েও না। আমি চারপাশে চোখ ফিরিয়ে তাকালাম। তারপর আমার মামা আমাকে পানি খাওয়ালো। পানি খাওয়ানোর পর জিজ্ঞাসা করলো, বাবা তোর কি হয়েছে?
দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। লোকেরা তোকে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছে। তারপর আমি মামা সহ উপস্থিত সবাইকে সবকিছু বিস্তারিতভাবে বললাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, পোকায় খেয়ে খোগলা হয়ে যাওয়া লাশগুলোর কথা। তারপর তা আমার অ্যাম্বুলেন্সের ভেতরে ছিল। আমি একটা লোককে দেখেছিলাম সর্বপ্রথম, যে দৌড়ে এসে বলেছিল আমি এক বাচ্চার উপর গাড়ি উঠিয়ে দিয়েছি, আর এটা একটা শ্মশান। আরো বললাম সেই 3টা লোকের কথা। সবকিছু শুনে মামা মাথায় হাত দিয়ে বসলো, বললো যে আমি তো তোকে সেখানে যেতে বলিনি। আমাদের গ্রামে 2টা শ্মশান আছে, একটা গ্রাম থেকে দূরে আর একটা আমাদের এখানে। এই শ্মশানটা একদম ভালো না, তাই অনেক আগে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখানে আর হিন্দুরা এখন মরা পোড়ায় না। শ্মশানটায় অনেক অঘটন ঘটেছিল। গ্রামের প্রায় মানুষ ওইখানে অনেক ধরনের জিনিস দেখেছে। সেখান থেকে তুই যে বেঁচে ফিরেছিস এটাই তো ভাগ্য। শ্মশানটা বন্ধ করে দেওয়ার পরেও প্রতিদিন রাতে না জানি এখানে কি হয়। সকালে দেখা যায় যে শ্মশানের কাঠ আর জিনিসপত্র এলোমেলো। এখান দিয়ে আমরা তেমন যাতায়াত করি না, করলেও একের অধিক একসাথে করি। তুই ভয় পাস না, ওরা তো আর তোর কোনো ক্ষতি করতে পারেনি। তারপর অনেকক্ষণ সবাই মিলে আমাকে সান্ত্বনা দিল। সেদিন মামার সাথে ঘুমালাম। সকাল হলে মামা সহ আশপাশের আরো 7-8 জন মানুষ মিলে আমার অ্যাম্বুলেন্স আনতে গেলাম। অ্যাম্বুলেন্স নিয়ে আমি কাজে ফিরে যাচ্ছিলাম। মামা বলল, তোর শরীরে তো অনেক ব্যথা, আজ না হয় তুই আমাদের বাড়িতে কাটা, কাল থেকে কাজে যাস। কিন্তু আমি আমার কাজ মিস করতে চাচ্ছিলাম না। যদিও আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, তারপরে মামাকে বুঝিয়ে চলে এলাম। ভোরে ভোরে একটা মেকানিকের কাছে গিয়ে দেখালাম অ্যাম্বুলেন্সটা। দুপুর পর্যন্ত অ্যাম্বুলেন্সের কাজ চললো। সেদিন আর কোনো কল আসেনি আমার মোবাইলে। ভাবলাম ভালোই হয়েছে, অ্যাম্বুলেন্সটা ঠিক হয়ে গেল। তারপর আবার আগের মতো কাজ শুরু করলাম। সেই ঘটনা ঘটেছে আমার সাথে প্রায় 8 মাস হয়ে গেছে। ওই ঘটনার কথা আমি প্রায় ভুলে গিয়েছি, এটা বলবো না। ওই দিন রাতের প্রতিটা মুহূর্ত আমার মনে ছিল, কিন্তু সেটাকে আমি জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছিলাম। যদিও সেটা আমার জীবনের প্রথম ভৌতিক ঘটনা ছিল। এর আগে আমি কখনো এসব দেখিনি, তাই অতটা বিশ্বাস করতাম না। কিন্তু নিজের সাথে ঘটার পর আর ঠাট্টা জিনিস মনে করার কারণ রইল না। যাই হোক, ওই ঘটনার 8 মাস কেটে যায়। সবকিছু মিলিয়েই আগের মতো জীবনযাপন করতে শুরু করি। অবশ্য ওই দিন রাতের ঘটনা আমি আমার অন্যান্য পরিচিতদের সাথে আলোচনা করেছিলাম। তারাও অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজ করে। তারাও আমাকে বুঝিয়েছিল যে তাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে এ পেশায় আসার পর থেকে। যদিও আমার ঘটনাটা অ্যাম্বুলেন্সের কারণে নয়, বরং অ্যাম্বুলেন্স নিয়ে শ্মশানে যাওয়ার কারণে ঘটেছিল। তারা বলল যে এসব ঘটনার সামনেও ঘটতে পারে, যেহেতু আমি অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর কাজ করি। আমার সারাদিন লাশ এবং বিভিন্ন ধরনের বিভৎস রোগীদের সাথেই কাটাতে হয়। আমাকে আরো ভয়ঙ্কর কিছুর মুখোমুখিও হতে পারে কোনোদিন। তাই তারা আমাকে পরামর্শ দিল যে সবসময় মন শক্ত রাখতে, আল্লাহর উপর ভরসা করতে, আর এসবকে পাত্তা না দিতে। যদিও শুরুর দিকে আমি আরো বেশি ভয় পেতাম, কিন্তু যতই দিন গড়িয়ে গিয়েছিল আমার সাহস আরো মজবুত হয়েছিল। আমি যার অ্যাম্বুলেন্স চালাতাম তার কাছ থেকে অনুমতি পেলাম শহরেও চালানোর। তাই আমি একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাইক কিনলাম, আর আমার পরিবার নিয়ে শহরে একটা রুম ভাড়া নিলাম। যেহেতু অ্যাম্বুলেন্স আর বাড়াতেও পারবো না, এমার্জেন্সি কেস চলে তাড়াতাড়ি যেতে হবে, তাই বাইক কিনেছিলাম, যাতে করে কোনো কল আসলে 2 মিনিটে বাইক দিয়ে অ্যাম্বুলেন্সের সামনে যেতে পারি, আর সেখানে বাইক রেখে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীর কাছে যেতে পারি। একদিন এমনই বসেছিলাম, আমার সাথে আর 2-3 জন ছিল। কাজের অত চাপ ছিল না, তাই বসে বসে গল্প করছিলাম। একে একে সবাই এক এক কল পেয়ে সেখানে চলে গেল, আর আমি একা বসে রইলাম। রাত যখন 11টা বাজলো, তখন আমার ফোনে একটা কল আসলো। আনুমানিক 20 কিংবা 22 বছরের একটা ছেলে কল দিয়েছিল। কল দিয়ে আমাকে জানালো যে তাদের বাড়িতে আগুন লেগেছে ও তার বাবার শরীর আগুনের ঝলসে গেছে, তবে তার বাবা এখনো জীবিত আছে, তাকে হাসপাতালে নিতে হবে। তারপর আমাকে ঠিকানা দিল। আমাকে যখন কোনো ঠিকানা দেওয়া হতো, তখন প্রথমবারে আমি ঠিকানা একদম মুখস্থ করে ফেলতে পারতাম। খুব কমই এমন হয়েছে যে আমার দ্বিতীয়বার ঠিকানা জিজ্ঞাসা করতে হয়েছে। মাঝে মাঝে রাস্তায় কলের মধ্যেই ঠিকানা শুনতাম আর চলে যেতাম। লাশ আনতে গেলে তো ভিন্ন কথা, তবে যদি মৃত্যুশয্যায় থাকা কোনো রোগী আনতে যেতাম, তাহলে সাথে সবসময় হাসপাতাল থেকে একজন ইএমটি দেওয়া হতো। আমি একটু বুঝিয়ে বলি যে ইএমটি কি। ইএমটি মানে হলো এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান। এমন একজন লোক যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে রোগীর জন্য যায়। কারণ যদি অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা প্রাথমিক চিকিৎসা দিতে পারত, কিন্তু যদি ড্রাইভার হাসপাতালে রোগী না নিয়ে চিকিৎসায় দিতে থাকে, তাহলে হয়তো দেরি হয়ে যাবে আর রোগী ঘটনাস্থলে মারা যাবে। এজন্য সাথে করে একজন এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেয়া হতো। আমার এএমটি ছিল একটা ছেলে। ওকে আমি অনেক আগে থেকে চিনি, আমার সাথে অনেকবার কাজ করেছিল। আমি যখন কল পাই তখন ও মাত্র খাবার খাচ্ছিল। আমি ওকে রেডি হতে বললাম, বাবুল তাড়াতাড়ি গাড়িতে বস, এমার্জেন্সি পড়েছি, এক্ষুনি যেতে হবে। বাবুল বলল, 1 মিনিট একটু পানি খাই। আমি বললাম, 1 সেকেন্ডও সময় নেই, তুই গাড়িতে বসে সেখানে বসে পানি খাবে, একজনের জানের ব্যাপার, তাড়াতাড়ি চল। তারপরও তাড়াতাড়ি গাড়িতে উঠে এলো। বাবুল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লো। আমাদের কাজটা এমন, কল আসলে খাওয়া দাওয়া ছেড়ে উঠে পড়তে হয়। তাড়াতাড়ি আমরা দুজন সেই ঠিকানা যাচ্ছিলাম। বাবুল গাড়িতেই জানালার বাইরে হাত বের করে ধুয়ে নিল। আমি খুব চিন্তা করছিলাম সেই রোগীর জন্য।
রোগীর ঠিকানা আমাদের থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছিল, আর সেটা ছিল একটা গ্রাম সাইট। সময় রাতের 11টা। যেতে যেতে আস্তে আস্তে আমরা গ্রামের পথে ঢুকলাম। আমরা যেতে যেতে গ্রামের প্রায় কাছে পৌঁছে যাই। হঠাৎ আমার চোখে পড়ে আশপাশের জমিগুলো পানিতে টুইটম্বর হয়ে আছে। এমন দেখা যাচ্ছে চাঁদের আলোতে জমির অত উঁচু পানি চকচক করছিল, কিন্তু আশপাশে কোনো আলো ছিল না, শুধুমাত্র আমাদের গাড়ির হেডলাইটের আলো ছাড়া। আমরা এখন পথ ধরে আরো বেশি এগোচ্ছিলাম, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। ধানের জমিতে অথবা যে কোনো ফসল জমিতে এত উঁচু পানি থাকবে কেন? বাবলু ওরও এই বিষয়টা অদ্ভুত লাগলো। আমরা আরো কিছু দূর গেলে ঠিকানা ভুলে গেলাম। এটা আমার জীবনের প্রথম হয়েছে যে আমি ঠিকানা ভুলে গিয়েছি। যদিও আমি রাস্তায় কিছু দিক নির্দেশনা নিয়েছিলাম ওই ছেলেটির কাছ থেকে। ছেলেটিকে ফোন লাগাতে বললাম বাবুলকে, কিন্তু কেউ ফোন ধরছিল না। এমন সময় আমাদের চোখে পড়লো সামনে এক জায়গায় একটা বাড়ি। বাড়ি থেকে প্রচন্ড ধোঁয়া উঠছে, একদম কালো ধোঁয়া, আর বাড়িটি বেদঘুটে কালো দেখা যাচ্ছিল। আমরা মনে করলাম হয়তো সেই বাড়িটি থেকে আমাদেরকে কল করা হয়েছিল, কারণ আশেপাশে তো আর কোথাও এমন দেখা যাচ্ছে না যে দেখে মনে হবে আগুন লেগেছে। শুধু ওই বাড়িটা থেকেই ধোঁয়া উঠছিল। আমরা আর 7-5 না ভেবে তাড়াতাড়ি সেই দিকে চলে গেলাম। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে নিচে নামলাম। নিচে নামতেই দেখি এক লোক সেই বাড়ির দরজার সামনে শুয়ে আছে। তার শরীরটা আধা ঝলসানো, খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। আমি বাবলুকে বললাম, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ওনাকে ধর। দুজনের সাথে সাথে কাছে গেলাম ওই লোকটার। আমাদের প্রথমে মনে হয়েছিল লোকটি মারা গিয়েছে। অনেক সময় রোগীদের হার্টবিট মৃত্যুর আগেই থেমে যায়। সিপিআর দিলে অথবা সময় মতো চিকিৎসা পেলে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই রোগীরাও বেঁচে যায়। আমি বাবলুকে বললাম, সে জীবিত আছে নাকি মৃত তা এখন বড় বিষয় নয়। এমন হতে পারে যে তার হার্টবিট থেমে গেছে, তাই মৃত্যুর মতো দেখা যাচ্ছে। হাসপাতালে নিলে ডাক্তাররা চিকিৎসা করলে সুস্থ হয়ে যেতে পারে, তাই আমরা তাকে ধরতে গেলাম। এমন সময় লোকটা উঠে বসলো। এক মুহূর্তের জন্য আমরা থমকে গেলাম। লোকটা অন্ধলি গলায় বলল, আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমাকে বাঁচাও, আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না। আমি তাড়াতাড়ি বাবলুকে বললাম, ওনাকে ধর আর গাড়িতে তোল। বাবলু বলল, ভাই আশপাশে তো কেউ নেই, ওনাকে একা কিভাবে নিয়ে যাই? ওই লোকটা বলল, আমার ছেলে পাশেই সাহায্য ডাকতে গেছে, তোমরা পরে তাকে জানিয়ে দিও, আগে আমাকে নিয়ে হাসপাতালে যাও। আমি বাবলুকে বললাম, তুই ধর তাকে, তার ছেলের নাম্বার তো আমাদের কাছে আছে, পরে জানিয়ে দেব, আগে তার চিকিৎসা দরকার। তারপর লোকটাকে আমরা ধরাধরি করে স্ট্রেচারে শুয়ে দিলাম অ্যাম্বুলেন্সের ভেতর। বাবলু লোকটার সাথে ছিল। আমি খুব সাবধানতার সাথে যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছিলাম। আমি বাবলুকে বললাম হাসপাতালে জানিয়ে দিতে। বাবলুর সাথে সাথে হাসপাতালে কল লাগালো। নার্স আর ডাক্তার সবাই রোগীর জন্য তৈরি ছিল। সে গেলে চিকিৎসা শুরু হবে। শুধুমাত্র আমাদের এইখান থেকে যেতে যতক্ষণ লাগে ততক্ষণ সে বেঁচে থাকলেই হয়, কারণ পোড়া ঘা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়। গাড়ি চালাতে আমার কিছুটা অসুবিধা হচ্ছিল, কারণ দুই পাশে ফসলের জমি আর রাস্তা খুব সরু। একবারের জন্য যদি নিয়ন্ত্রণ হারিয়ে জমির দিকে গাড়ি পড়ে যায় তাহলে হয়তো লোকটা এখানেই মারা যাবে, হাসপাতালে পৌঁছানো হবে না। আমার খুব কষ্ট হয়েছিল গাড়ি চালাতে, তারপরেও কোনো কম্প্রোমাইজ করছিলাম না রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে। ওইদিকে বাবলু অনবরত লোকটিকে সান্ত্বনা দিচ্ছিল, যা যা প্রাথমিক চিকিৎসা প্রয়োজন ছিল সব করছিল। আমিও বারবার পেছনে তাকিয়ে দেখছিলাম। বাবলু ইতিমধ্যে হাসপাতালে কল দিয়ে যাকে যা বলতে হবে এসব বলে দিল। আমরা গাড়ি চালাতে চালাতে খুব কষ্টে হাইওয়েতে উঠলাম। হাইওয়েতে ওঠার পর বাবলু আমাকে বলল, ভাই গাড়ি থামাও। ওর এরকম কথা শুনে আমি ভাবলাম হয়তো আমার কানে ভুল শুনেছি। জোরে বললাম, কি বলছিস, ভালো করে বল। বাবলু বলল, ভাই গাড়ি থামাও। এটা শুনে আমি ওকে বললাম, তুই উল্টাপাল্টা এগুলো কি বলছিস? তুই কি বুঝিস না আমাদের তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে রোগী নিয়ে, না হলে তো রোগীটা মারা যাবে। বাবলু চিৎকার করতে শুরু করলো। চিৎকার করে করে বলছিল, ভাই তুমি গাড়ি থামাও, তাড়াতাড়ি গাড়ি থামাও, আমার ভয় লাগছে। এবার আমি ওর অবস্থার কথা শুনে কিছু একটা বিরক্ত হয়ে গেলাম। বললাম, তোর যে কি হলো, কি যে বলছিস? কিন্তু ওর অবস্থা দেখে মনে হলো কিছু একটা হয়েছে। সর্বপ্রথম আমার মাথায় এলো হয়তো রোগীটা মারা গিয়েছে। আমি তখনও গাড়ি চালাচ্ছিলাম। হতাশার দৃষ্টিতে আর কণ্ঠে বললাম, বাবলু রোগীটা কি মারা গিয়েছে? বাবলু বলল, তুমি গাড়ি থামাও। এবার আমি ভাবলাম হয়তো কিছু একটা খুব গুরুতর হয়েছে, নয়তো বাবলু এমন একটা পরিস্থিতিতে কেনই বা গাড়ি থামাতে বলবে। আমি তাড়াতাড়ি ব্রেক লাগিয়ে গাড়ি থামালাম। বাবলুকে বললাম, কি হয়েছে? ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা খোলো। আমি গিয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। খুলে দেখি যে বাবলুর হাত পা কাঁপছে আর স্ট্রেচারে সেই রোগী নেই। আমি খুব বিস্মিত হয়ে গেলাম। বাবলুকে বললাম, কিরে বাবলু, রোগী কোথায়? বাবলু যা উত্তর দিল তা শুনে আমার পা থেকে মাটি সরে গেল। ও বলল যে ওর চোখের সামনে থেকে লোকটা স্ট্রেচার থেকে উধাও হয়ে গেছে, আর ও এই দৃশ্য দেখেছে। লোকটা ওর সাথে এতক্ষণ পর্যন্ত কথা বলছিল। লোকটি নাকি তাকে বলেছিল যে তাকে যে কোনো মতে হাসপাতালে নিয়ে যেতে। এটা বলার পর সাথে সাথেই নাকি লোকটা উধাও হয়ে গেছে। আমিও খুব অবাক হয়ে গেলাম, কারণ চলন্ত গাড়ি থেকে একটা লাশ কিভাবে উধাও হয়ে যাবে? আমি তো আর গাড়ি থামাইনি যে বাবলু লোকটাকে কোথাও রেখে আসতে পারবে। তাছাড়া জীবনে আরো একবার আমি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। কিছু বুঝতে পারছি না। আমাদের দুজনেরই হাত পা সহ সম্পূর্ণ শরীর কাঁপছিল ভয়ে। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের সাথে খারাপ কিছু একটা হয়েছে।
তাড়াতাড়ি দরজা লাগিয়ে বাবলুকে নিয়ে সামনে চলে গেলাম। আমরা তন্ন তন্ন করে অ্যাম্বুলেন্স খুঁজছিলাম, এমনকি আশেপাশের জায়গাও খুঁজেছিলাম, কোথাও রোগীটি ছিল না। দুজনে একসাথে ভুল হওয়াটা সহজ ব্যাপার নয়। যা আমাদের সামনে ছিল সেটাই সত্য ছিলাম। খালি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দুজন হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখলাম ডাক্তার সাহেব আর নার্স একদম প্রস্তুত ছিল সবকিছু নিয়ে। আমাদের পায়ের গতি ধীর হয়ে গেল। ডাক্তার সাহেব হন্তদন্ত করে ছুটে এলেন, আমাদের বললেন তাড়াতাড়ি রোগীকে বের করতে। আমি আর বাবলু একে অপরের মুখের দিকে তাকালাম, কারণ যে ঘটনা ঘটেছে তাকে ডাক্তার সাহেবকে বললে সে বিশ্বাস করবে। তারপরেও কোনো মতে নিজেদেরকে সামনে নিয়ে ডাক্তার সাহেবকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বললাম। উপস্থিত বাকিরাও শুনলো। ডাক্তার সাহেব রেগে গেলেন, বলেন তোমরা কি আমাদেরকে পাগল ভাবছো? একটা রোগী আবার উদাও কিভাবে হয়ে যায়? সত্যি করে বলো, তোমরা কোথায় ছিলে আর কেন এমন করলে? আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করে সেই রোগীর ছেলের নাম্বারটা ডাক্তার সাহেবকে দেখাবো। এমন সময় দেখলাম মোবাইলে সেই নাম্বার থেকে আসা সব কল মুছে গেছে। ডাক্তার সাহেব আরো চটে গেলেন। আমি বাবলুর দিকে অসহায়ের মতো তাকালাম। বাবলু আমার পক্ষ নিয়ে ডাক্তার সাহেবকে বলল, ভাই ঠিক বলছে, প্রতিটা কথা সত্য। তারপর আমরা ডাক্তার সাহেবকে সেই ছেলের ঠিকানাটা বললাম। সেই ডাক্তার সাহেব এতক্ষণ আমাদের উপর রেগে আটখান হয়েছিলেন, হঠাৎ করে তিনি একদম চুপ হয়ে গেলেন। এবার নার্স ডাক্তারের দিকে, ডাক্তার নার্সের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যে ঠিকানার কথা বলছো সেই ঠিকানা থেকে 8 বছর আগে একটা আগুনে ঝলসে যাওয়া রোগী এসেছিল আমাদের এই হাসপাতালে, কিন্তু রোগীটা বাঁচতে পারেনি। আমাদের সামনেই আমাকে বাঁচাও এই শেষ কথাটা বলে মারা যায়। আর ভয়ঙ্কর বিষয় হলো, সে মারা যাওয়ার প্রায় 5 থেকে 10 মিনিট পর তার শরীরে ঝাঁকুনি দিয়েছিল। এটা দেখে আমরা উপস্থিত সবাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের ভুল হয়েছে, হয়তো লোকটা এখনো জীবিত আছে। তারপর যখন আমরা সাথে সাথে আবার চেক করলাম, তখন সে আসলে মৃত ছিল। ঘটনাটা প্রচুর আতঙ্কের ছিল, তাই আমাদের এখনো মনে আছে। এই কথা জানার পর আমরা সবাই একদম চুপ হয়ে গেলাম। ডাক্তার সাহেবও হয়তো বুঝতে পেরেছেন যে আমরা ভুল কিছু বলিনি। ডাক্তার সাহেব চলে গেলেন, নার্সও কাউন্টার ফিরে গেলেন। আমি আর বাবলু হতভাগ্যের মতো বসে পড়লাম। আমার জীবনের ছিল এটা দ্বিতীয় ভৌতিক অভিজ্ঞতা, তবে বাবলুর জীবনে প্রথম। তারপর বাবলু আর আমি সেই দিনের মতো বাড়ি ফিরে যাই। 2-3 দিন ওই ঘটনাটা নিয়ে অনেক মানসিক চাপে থাকি দুজনেই, কিন্তু কাজের চাপের কারণে ধীরে ধীরে ভুলে যাই, আর আবারও জীবন আগের মতো হয়ে যায়। ইমরান ভাই, এই ছিল আমার জীবনের ভয়ঙ্কর ও লোমহর্ষক 2টি অভিজ্ঞতা। যদিও প্রথম অভিজ্ঞতাটা সম্পূর্ণ আমার ছিল, আর দ্বিতীয় অভিজ্ঞতাটা বেশিরভাগ বাবলুরই হয়েছিল। আশা করি ঘটনাটা আপনার কাছে ভালো লাগবে। আমি আজ অ্যাম্বুলেন্স পেশায় আছি প্রায় 7.5 বছর হয়ে আসছে। আমার জীবনের আরো অনেক ঘটনা আছে। যদি এই ঘটনা সিলেক্ট হয় আর সবার পছন্দ হয়, তাহলে অন্যগুলো লিখে পাঠানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল চমৎকার 2টি অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে লোমহর্ষক ঘটনা, যার মধ্যে দ্বিতীয় ঘটনাটি আরো বেশি ভয়ঙ্কর ছিল। মানুষ জীবনযাপনের জন্য অনেক সময় অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করে ফেলে না চাইতেও। নানান ধরনের পেশার মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবন আসলে খুব অন্যরকম আর শিহরণ চলে যাওয়ার মতো। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের শেষ ভয়ের দিকে। আর শেষের ঘটনাটি আমাদেরকে একজন ভাই ঢাকা থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। অনুরোধ করেছেন তার নাম ঠিকানা গোপন রাখতে, আর আমি যেন আমার মতো করে তার ঘটনাটা শোনাই। তাহলে ধরে নিন সেই ভাইয়ের নাম মোহাম্মদ রতন, তবে তিনি ঢাকাতে থাকেন, এটা সত্য। চলুন দেরি না করে কথা না বাড়িয়ে রতন ভাইয়ের ঘটনাটি শুনি রতন ভাইয়ের ভাষ্য অনুযায়ী। বলছেন, মোহাম্মদ রতন ভাই, আমার নাম রতন, বয়স 38। গত 15টা বছর ধরে এই শহরের রাস্তায় রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে ছুটে চলছি। এই দীর্ঘ সময়ে কত কি যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। জন্ম দেখেছি, মৃত্যু দেখেছি, দুর্ঘটনার পর থেতলে যাওয়া শরীর থেকে শুরু করে হাসপাতালের বেডে শেষ নিঃশ্বাস ফেলা মানুষ, সবই আমার এই অ্যাম্বুলেন্সের সঙ্গে হয়েছে। সত্যি বলতে একটা সময়ের পর আর কিছুতেই কিছু মনে হতো না। আবেগ, ভয়, মায়া, এই শব্দগুলো আমার অভিধান থেকে মুছে গিয়েছিল। আমার কাছে প্রতিটি লাশ ছিল নিছকই একটা বডি, যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়াই আমার কাজ। কিন্তু সেই রাতের ঘটনাটা আমার 15 বছরের অভিজ্ঞতার সাহসকে এক ঝটকায় চুরমার করে দিয়েছিল। সেদিন ছিল ভরা বর্ষার এক রাত। সকাল থেকে আকাশটা গোমরা মুখে ছিল, আর সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। রাত যত বাড়ছিল, বৃষ্টির তেজও তত বাড়ছিল। আমি কন্ট্রোল রুমে বসে ঝিমুচ্ছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। ওপার থেকে ডিউটি অফিসারের গম্ভীর গলা ভেসে এলো, রতন তৈরি হয়ে নাও, মর্গে যেতে হবে। একটা সুইসাইডের কেস আছে, বডিটাকে ওর বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে হবে। এ ধরনের কল আমার কাছে নতুন কিছু নয়। দীর্ঘশ্বাস ফেলে আমি রেইনকোটটা গায়ে চাপিয়ে অ্যাম্বুলেন্সের দিকে এগোলাম। বৃষ্টির ছাট এসে মুখে লাগছিল, আর ভেজা সোদা মাটির গন্ধের সাথে হাসপাতালের ফিনাইলের গন্ধ মিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। মর্গের সামনে গাড়ি দাঁড় করাতেই দুজন ওয়ার্ড বয় একটা সাদা কাপড়ে মোড়া স্ট্রেচার নিয়ে বেরিয়ে এলো। কাগজপত্র সই করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের অংশে সাবধানে তুলে নিলাম। ডেথ সার্টিফিকেটের চোখ বোলালাম। নাম অভিক রায়, বয়স মাত্র 22। ছেলেটা গলায় দড়ি দিয়েছিল কেন কে জানে। এসব নিয়ে ভাবার সময় বা ইচ্ছে
কোনোটাই আমার ছিল না। আমার কাজ হলো লাশটাকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলাম। ঠিকানাটা শহরের অন্য প্রান্তে, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। বৃষ্টির কারণে হয়তো আরো বেশি সময় লাগবে। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে ইঞ্জিন স্টার্ট করলাম। গাড়ির হেডলাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো কাচের উপর মুক্তোর মতো চিকচিক করছিল। শহরের কোলাহল পেছনে ফেলে আমি হাইওয়ের দিকে এগিয়ে চললাম। গাড়ির ভেতরে আমি একা, আর পেছনে একটা নিথর দেহ। ওয়াইপারের একটানা শব্দ, ইঞ্জিনের গর্জন আর বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর শহরটা পুরোপুরি পেছনে চলে গেল। হাইওয়ের দুপাশে অন্ধকার, মাঝে মাঝে দু একটা লরির আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমি রেডিওটা চালিয়ে দিলাম যদি কোনো গান শোনা যায়, কিন্তু বৃষ্টির কারণে শুধু খসখসে আওয়াজ হচ্ছিল। বিরক্ত হয়ে ওটা বন্ধ করে দিলাম। এখন গাড়ির ভেতরের নিস্তব্ধতা যেন আরো প্রকট হয়ে উঠল। হঠাৎ করে আমার মনে হলো পেছনের অংশে যেন একটা হালকা খসখস শব্দ হলো। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিছুই দেখা যাচ্ছে না। শুধু সাদা কাপড়ে ঢাকা শরীরটা আবছা ভাবে চোখে পড়ছে। হয়তো স্ট্রেচারটা একটু নড়েছে, কিংবা বৃষ্টির আওয়াজটাকে ভুল শুনেছি। আমি সব ভেবে মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। একটা অজানা অচেনা ভয় ধীরে ধীরে আমার স্নায়ুতে চাপ সৃষ্টি করতে শুরু করেছিল, যার কারণ আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। আমি নিজেকে বোঝালাম, রতন, এত ভয় পেলে চলে? 15টা বছর তো এই কাজই করে এলি। মনকে শক্ত করে আমি আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। রাস্তাটা ক্রমশ আরো নির্জন হয়ে আসছিল। বৃষ্টির ফোঁটাগুলো এখন যেন আর সরলরেখায় পড়ছে না, দমকা হাওয়ায় এদিক ওদিক ছড়িয়ে গিয়ে গাড়ির জানালায় আশ্রে পড়ছে। ওই পারের খসখস শব্দটা অসহ্য লাগছিল। আমার মনে হচ্ছিল এই শব্দটা যেন আমার মাথায় ভেতরে হাতুড়ি দিয়ে পিটছে। কয়েক মিনিট পার হলো, আমি প্রায় ভুলে গিয়েছিলাম পেছনের অস্বস্তির কথা। কিন্তু ঠিক তখনই আবার শব্দটা হলো, এবার আরো স্পষ্ট, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে সাবধানে পা ফেলে হেঁটে গেল। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আবার রিয়ার ভিউ মিররে তাকালাম। না, সবকিছু আগের মতোই আছে। সাদা কাপড়ে ঢাকা দেহটা স্থির হয়ে শুয়ে আছে। আমি ভাবলাম হয়তো কোনো ইঁদুর বা আরশোলা ঢুকেছে। পুরনো অ্যাম্বুলেন্স, এসব থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ শব্দটা ঠিক স্ট্রেচারের কাছ থেকে আসছিল। গাড়ির গতি কিছুটা কমিয়ে দিলাম, কান দুটোকে সজাগ রাখলাম। বৃষ্টির শব্দের মাঝে অন্য কোনো আওয়াজ পাওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা করছিলাম। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো ভাবছি। ঠিক তখনই যে শব্দটা শুনলাম, তাতে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। একটা হালকা গঙ্গানের মতো আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কেউ অনেক কষ্ট করে গলা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করছে। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি ঘামতে শুরু করেছি, যদিও গাড়ির ভেতরটা বেশ ঠান্ডা ছিল। আমার বিশ্বাস হচ্ছিল না, এটা হতেই পারে না। আমি নিজের কানকে বিশ্বাস করব, নাকি 15 বছরের অভিজ্ঞতাকে? ডাক্তাররা ডেথ সার্টিফিকেট দিয়েছেন, মর্গে দেহটা হিমঘরে ছিল। একটা মৃতদেহ কি করে আওয়াজ করতে পারে? আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। অতিরিক্ত ক্লান্তি আর এই ভৌতিক পরিবেশের কারণে আমার হ্যালোসিনেশন হচ্ছে। আমি চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নিলাম, নিজেকে শান্ত করার শেষ চেষ্টা। কিন্তু এরপর যা ঘটলো তার জন্য আমি কেন পৃথিবীর কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভারই প্রস্তুত থাকে না। আমি শুনলাম একটা ধাতব শব্দ, যে শব্দটা আমি খুব ভালো করে চিনি। বডি ব্যাগের জিপার খোলার শব্দ। চেনের দাঁতগুলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে ধীরে হেসে হেসে আওয়াজটা হয়, ঠিক সেই শব্দ। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররে তাকালাম। যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সাদা কাপড়ে ঢাকা দেহটা ধীরে ধীরে উঠে বসছে। প্রথমে মাথাটা একটু উঁচু হলো, তারপর কাঁধ, এবং তারপর পুরো শরীরটা স্ট্রেচারের উপর বসে পড়ল। আমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গিয়েছিল। আমি স্টিয়ারিংটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমার শরীরটা যেন সিটের সাথে জমে গিয়েছিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। লাশটা, মানে আতিক রায়ের শরীরটা আমার দিকে ওর মুখটা ঘোরালো। বৃষ্টির কারণে বাইরের আলো আধারিতে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আমি দেখলাম ওর ফ্যাকাশে রক্তহীন মুখে একটা বিভৎস হাসি ফুটে উঠল। তারপর সেই অসম্ভব ঘটনাটা ঘটল। একটা শুকনো শীতল খসখসে গলায় সে আমার নাম ধরে ডাকলো, রতন। হাসিটা আরো চওড়া হলো। রতন, রতন। সে হাসির শব্দটা কোনো মানুষের ছিল না, ওটা ছিল অশরীরী ফাঁপা একটা প্রতিধ্বনি, যা আমার অ্যাম্বুলেন্সের বন্ধ জায়গায় বারবার ধাক্কা খাচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর আগে শেষ যে জিনিসটা আমার মনে আছে তা হলো সেই পৈশাচিক হাসি আর আমার নাম ধরে ওর বিকৃত ডাক। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি একটা তীব্র আলোর ঝলকানি ছাড়া আর কিছুই দেখতে পারছিলাম না। চোখে প্রচন্ড ব্যথা করছিল। কয়েকবার পিটপিট করার পর ধীরে ধীরে দৃষ্টিটা পরিষ্কার হলো। আমি দেখলাম আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে সাদা দেওয়াল, পাশে একটা স্যালাইনের স্ট্যান্ড থেকে স্বচ্ছ তরল
আমার হাতের শিরায় ঢুকছে। একটা চেনা গন্ধ, ফিনাইল আর ডেটলের মিশ্রণ। কিন্তু এটা আমার অ্যাম্বুলেন্সের সেই ভ্যাপসা গন্ধ নয়, এটা একটা পরিষ্কার জীবাণুমুক্ত পরিবেশের গন্ধ। আমার মাথাটা ভীষণ ভারী লাগছিল। কি হয়েছিল তা মনে করার চেষ্টা করতেই সেই বিভৎস দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। উঠে বসা লাশটা, ওর ফ্যাকাশে মুখ, সেই পৈশাচিক হাসি, আর আমার নাম ধরে ডাক। আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, ওই লাশটা, ওটা কোথায়? আমার গলার আওয়াজ শুনে একজন নার্স ছুটে এলেন। শান্ত হন, শান্ত হন, আপনি এখন হাসপাতালে আছেন, কোনো ভয় নেই। আমার অ্যাম্বুলেন্স আর ওই বডিটা। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। নার্স আমাকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, আপনার গাড়িটা রাস্তার পাশে পাওয়া গিয়েছিল, ইঞ্জিন চালু ছিল আর আপনি স্টিয়ারিং এর উপর অজ্ঞান হয়ে পড়েছিলেন। হাইওয়ে পেট্রোলের লোক আপনাকে এখানে নিয়ে এসেছে। চিন্তা করবেন না, আপনার অফিসের লোকদের খবর দেওয়া হয়েছে। একটু পরই আমার অফিসের সুপারভাইজার শরীফ ভাই হন্যে হয়ে ঘরে ঢুকলেন। তার মুখে রাজ্যের চিন্তা। আমাকে দেখেই বলে উঠলেন, রতন, কি হয়েছিল তোর? ডাক্তার বলছেন অতিরিক্ত স্ট্রেস আর প্যানিক অ্যাটাক থেকে এমনটা হয়েছে। তুই ঠিক আছিস তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, শরীফ ভাই, ওই লাশটা, ওটা বেঁচে উঠেছিল, আমার সামনে উঠে বসেছিল, আমার নাম ধরে হাসছিল। শরীফ ভাই আমার কপালে হাত রেখে বললেন, আরে ধুর, কি সব বলছিস? টেনশনে তোর মাথা খারাপ হয়ে গেছে। হাইওয়ে পেট্রোলের লোক যখন গাড়িটা পেয়েছে তখন বডিটা ঠিক যেমন ছিল তেমনই স্ট্রেচারে শোয়ানো ছিল, বডি ব্যাগটাও চেন দেওয়া ছিল। তার কথা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল। তার মানে কি, আমি যা দেখেছি সব আমার মনের ভুল, একটা দুঃস্বপ্ন? কিন্তু ওটা এত জীবন্ত ছিল, সেই হাসি, সেই গলার স্বর, ওটা স্বপ্ন হতে পারে না। আমি জোর দিয়ে বললাম, না শরীফ ভাই, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। শরীফ ভাই আমার দিকে করুণার চোখে তাকালেন। তিনি হয়তো ভাবছিলেন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। তিনি আমাকে শান্ত করার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করছি, তুই এখন বিশ্রাম নে, বডির ব্যাপারে চিন্তা করিস না। আমি অন্য ড্রাইভার আসলামকে পাঠিয়ে দিয়েছি, ও লাশটা ঠিকানা পৌঁছে দেবে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আসলাম, ও একা যাচ্ছে ওই অ্যাম্বুলেন্সে? যদি ওর সাথেও? আমার ভয়টা যেন দ্বিগুণ হয়ে গেল। কিন্তু আমি কিছু করতে পারলাম না। ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু ঘুমের মধ্যেও আমি সেই ফাঁপা শীতল হাসিটা শুনতে পাচ্ছিলাম। রতন, রতন। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি সত্যি কিছু দেখেছিলাম, নাকি আমার মস্তিষ্ক আমার সাথে ভয়ঙ্কর একটা খেলা খেলছিল? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু হাসপাতালের বিছানায় শুয়ে অসহায়ের মতো কাঁপছিলাম আর ভাবছিলাম, সত্যিটা কি? হাসপাতাল থেকে 2 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো। ডাক্তাররা রিপোর্টে লিখলেন এক্সট্রিম ফ্যাটিক অ্যান্ড অ্যাকিউট প্যানিক ডিসঅর্ডার। সোজা বাংলায়, অতিরিক্ত ক্লান্তি আর ভয় থেকে আমি জ্ঞান হারিয়েছিলাম। আমার কথাগুলো লাশ উঠে বসা, হাসা, নাম ধরে ডাকা, কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো এটা আমার ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। আমার স্ত্রীও আমাকে বোঝালো আমি যেন কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নেই। সে আমার খুব যত্ন নিচ্ছিল, কিন্তু আমি তার চোখেও একটা ছাপা অবিশ্বাস দেখতে পেলাম। আমি বুঝতে পারছিলাম এই পৃথিবীতে আমি একা। আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। আমি প্রায় 1 মাসের ছুটি নিলাম, কিন্তু এই ছুটি আমার জন্য শাস্তির মতো হয়ে দাঁড়ালো। আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই ফ্যাকাশে মুখটা ভেসে উঠত, কানে বাজত সেই পৈশাচিক হাসি, ঘরের সামান্য খটখট শব্দেও আমি চমকে উঠতাম। অন্ধকারকে আমার ভয় করতে শুরু করলো। যে রতন 15 বছর ধরে লাশ নিয়ে রাতের অন্ধকারে ছুটে বেরিয়েছে, সে এখন নিজের ঘরের বাথরুমের দরজা বন্ধ করতেও ভয় পায়। আমার অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত ছিল। কয়েক সপ্তাহ পর আমি একদিন সাহস করে আসলামের সাথে দেখা করতে গেলাম, যে আমার জায়গায় লাশটা পৌঁছে দিতে গিয়েছিল। আমি ওকে কিছুটা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কিরে আসলাম, সেদিন ওই বডিটা নিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি তো? আসলাম স্বাভাবিকভাবে উত্তর দিল, না তো রতন ভাই, আর কি অসুবিধা হবে? বেচারার বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। কাজটা সেরেই চলে এসেছি। কেন বলুন তো? ওর উত্তরটা শুনে আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। তাহলে কি সত্যি ওটা আমার মনের ভুল ছিল? আসলামের সাথে তো কিছুই হয়নি, তাহলে শুধু আমার সাথেই কেন হলো? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে করে করে খাচ্ছিল। একটা সময় পর আমি বুঝতে পারলাম আমার কাছে 2টো রাস্তা খোলা আছে। হয় আমি এই ঘটনাকে সত্যি বলে মেনে নিয়ে সারা জীবন ভয়ে ভয়ে কাটাবো, নিজের চাকরি, সংসার, মানসিক শান্তি সব নষ্ট করব, অথবা এটাকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে মেনে নিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করব। আমি দ্বিতীয় পথটাই বেছে নিলাম, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি জোর করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করলাম। দিনের বেলা বন্ধুদের সাথে সময় কাটাতাম, স্ত্রীর সাথে গল্প করতাম, যাতে রাতের ভয়টা কম হয়। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। আমি নিজের মনকে বারবার বোঝালাম ওটা একটা হ্যালুসিনেশন ছিল। বৃষ্টির রাত, নির্জন রাস্তা আর একটা আত্মহত্যার লাশ, এসব কিছু মিলিয়ে আমার অবচেতন মন
একটা ভয়ঙ্কর নাটক তৈরি করেছিল। 1 মাস পর আমি আবার কাজে যোগ দিলাম। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। প্রতিটা কলে আমার বুক কাঁপতো। অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তাকাতে ভয় করত। রিয়ার ভিউ মিররটা আমার কাছে আয়নার চেয়ে বেশি আতঙ্কের বস্তু হয়ে উঠেছিল। কিন্তু সময় বড় অদ্ভুত জিনিস। ধীরে ধীরে ভয়টা অভ্যাসে পরিণত হলো। আমি আগের মতো না পারলেও কাজটা চালিয়ে যেতে লাগলাম। আজ অনেকগুলো বছর কেটে গেছে, আমি এখনো অ্যাম্বুলেন্স চালাই। তবে আমি আর আগের সেই রতন নেই। আমার ভেতরের সেই কাঠিন্য, সেই আবেগহীনতাটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি এখনো লাশ বহন করি, কিন্তু এখন প্রতিটা লাশের দিকে তাকালে আমার সেই রাতের কথা মনে পড়ে। আমি জানি না সেদিন রাতে আমি যা দেখেছিলাম তা সত্যি ছিল নাকি আমার মনের ভুল। আমি আর সেই উত্তর খুঁজি না। আমি শুধু কাজ করি, বাড়ি ফিরে আর প্রার্থনা করি যেন আর কোনোদিন রাতের অন্ধকারে আমার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কেউ আমার নাম ধরে হেসে না ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের চমৎকার শিহরণ জাগানো কিছু ঘটনা। আপনাদের কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওগুলোর দিকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যেন নতুন ভিডিও মিস না করেন। আর হ্যাঁ, প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।